ছাত্রীরা, ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা তোমরা দেখেই নিয়েছো থাম্বনেলে। হ্যাঁ, ঠিক এইভাবে প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পথ যদি তোমরা আজকের এই অঙ্কটায় একদম বেসিক প্রাইমারিলি এই অঙ্কটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে তোমরা যদি খুব ভালো করে বুঝতে পারো, তাহলে আগামী দিনে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আর যতই অ্যাডজাস্টমেন্ট থাক না কেন সবকটা তোমরা খুব ভালোভাবে সেটা ধরতে পারবে এবং করতে পারবে, এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্ক তোমাদের কাছে ভীষণই ইজি হয়ে দাঁড়াবে। তো শুরুতে একটা কথা বলে রাখি, যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত কমার্সের এই চারটে বিষয়ে সবকিছু আলোচনা আমার এই চ্যানেলে করা হচ্ছে, তুহিন চ্যানেল কমার্সের। ফলে তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে অলরেডি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ক্লাস 12 এর অ্যাকাউন্টেন্সি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের উপরে দুটো ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করা আছে এবং প্লেলিস্ট করা আছে। ফলে তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই ইন্ট্রোডাকশন ভিডিও এবং পার্ট 1 এর ভিডিওতে আমি যে ফরম্যাটটার যে স্টেপগুলো দেখিয়েছিলাম সেই দুটো ভিডিও অবশ্যই খুব ভালো করে দেখে নাও, কারণ সেই দুটো ভিডিও দেখে নিলে আজকের এই ভিডিওটা ধরতে সুবিধা খুব ভালো মতন হবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, ফলে এখান থেকে সরাসরি তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্লে লিস্টে চলে যেতে পারো। ফলে ওখান থেকে আগের দুটো ভিডিও অবশ্যই দেখে নিও, ইন্ট্রোডাকশন এবং পার্ট 1। এবং যারা ফার্স্ট টাইম দেখছো ক্লাস 12 তারা দেখবে অলরেডি আগামী বছর 2024 সালের হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য কমার্সের এই চারটে সাবজেক্টের উপরে 44 মার্কসের ডেসক্রিপটিভ কোশ্চেন সাজেশনের ভিডিও অলরেডি আমি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। খুব তাড়াতাড়ি এসিকিউ সাজেশনের ভিডিও তোমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। ফলে অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো। আগামী দিনে গ্র্যাজুয়েশন, কলকাতা ইউনিভার্সিটি, অ্যাকাউন্টেন্সি, কস্টিং, ট্যাক্সেশন এবং নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটি সবকিছু এই সাবজেক্টের বিষয়গুলো পেতে গেলে তোমাদের কি করতে হবে না, অবশ্যই আগামী দিনে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই চ্যানেলে কমার্সের সবকটা বিষয়ে আলোচনা করা হবে। তো তোমরা দেখেছো থাম্বনেলে আজকে একটা বেসিক একটা প্রবলেম দেখাবো। কোন বই থেকে না, তোমাদের ক্লাস 12 এর যে গ্রেডেড প্রবলেমস অন অ্যাকাউন্টেন্সি বাসু দত্তের যে প্রবলেম বইটা আছে, তুমি থাম্বনেলে দেখে নিয়েছো এই প্রবলেম বইটা। এই প্রবলেম বইয়ের একদম আমাদের চ্যাপ্টার 13 ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে নতুন যে প্রবলেম বইটা, নতুন যে বইটা আমাদের 2023 সালের একদম কারেন্ট যে বই, সেই বইয়ের দেখো আমি পেজ নাম্বার লিখে রেখেছি 358 পেজ নাম্বারে 67 এর প্রবলেমটা আমি আজকের এই ভিডিওতে সলিউশন করে দেখাবো। এবং এই সলিউশনটা প্রত্যেকটা স্টেপ তোমরা যদি খুব ভালো করে দেখতে পারো, খুব ভালো করে বুঝতে পারো, তাহলে অনেকটা তোমাদের কাছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। আগামী দিনও ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আরো অনেক প্রবলেমের সলিউশন করে দেখাবো। তাহলে এই প্রবলেমটা কি বলেছে দেখো, 358-67 এর অঙ্কটা, একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, দুটো ইয়ারের ব্যালেন্স শিট। আমি এর আগেই বলেছি, ফরম্যাটের ভিডিওতে বলে দিয়েছিলাম দুটো ইয়ারের ব্যালেন্স শিট দেওয়া থাকবে। তাহলে ফলে সরাসরি দুটো ইয়ারের ব্যালেন্স শিট মানে ব্যালেন্স শিটের ফিগারটা লাইবিলিটি অ্যাসেট দেওয়া আছে, কিন্তু দুটো ইয়ারের অ্যামাউন্টটা দেওয়া আছে। 2021 সালের অ্যামাউন্ট এবং 2022 সালের অ্যামাউন্ট, অ্যাসেটস 2021 সালের অ্যামাউন্ট এবং 2022 সালের অ্যামাউন্ট। আইটেমটা সেম, ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে কি 1.5 লক্ষ টাকা 2021 সালে এবং 2022 সালে আছে 2 লক্ষ টাকা, এবং গুডউইল আছে এদিকে অ্যাসেটস দিকে। আমি প্রথম আইটেমটা বলে দিচ্ছি, গুডউইল আছে অ্যাসেটস দিকে 2021 সালে 36,000 টাকা এবং 2022 সালে হচ্ছে 20,000 টাকা। বইটার লেখা আছে, অঙ্কটার একদম মাথার উপরে লেখা আছে, ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স শিট অফ রায়ান লিমিটেড। দেখো আমি মাথার উপরে লিখে রেখেছি বুকস অফ রায়ান লিমিটেড। ফলে তোমাদের যাদের একটু এই 1-2 বছরের পুরনো বই হবে, তাহলে তাদের ক্ষেত্রে 67 এর প্রবলেমটার জায়গায় অন্য কোনো নাম্বারে তোমাদের এই প্রবলেমটা থাকবে, তোমরা দেখে নিও। প্রবলেমটার বুকসের নামটা হচ্ছে, কোম্পানির নাম হচ্ছে রায়ান লিমিটেড, এবং দুই দিকের ব্যালেন্স শিট টোটাল আছে লাইবিলিটি সাইডে ফার্স্ট ইয়ার 2021 সালে হচ্ছে 2,97,500 এবং 2022 সালে পরের ইয়ারে দেওয়া আছে 3,58,500। এটা হচ্ছে ব্যালেন্স শিট টোটাল। ফার্স্ট ইয়ারে 2,97,500 এবং সেকেন্ড ইয়ারে 3,58,500। এইটা হচ্ছে ব্যালেন্স শিট। ইকুইটি শেয়ার ক্যাপিটাল বলে দিলাম কত আছে, 1.5 লাখ, 2 লাখ, আগের বছরে 1.5 লাখ, 2022 সালে 2 লাখ, এবং গুডউইল আছে আগের বছরে 36,000 এবং পরের 2022 সালে দেওয়া আছে 20,000। এই প্রবলেমের সলিউশনটা আমি আজকে তোমাদের করে দেখাবো। তো কি বলছে দেখো, আমি অঙ্কটা আবার পড়ে নিচ্ছি। কি বলছে, লাইবিলিটি সাইড ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 12% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল আছে, প্রথম বছরে 75,000, পরের বছর 50,000, জেনারেল রিজার্ভ আছে প্রথম বছরে 20,000 এবং পরের বছরে আছে 35,000, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফার্স্ট ইয়ার প্রথম বছরে দেওয়া আছে 15,000 এবং পরের বছর দেওয়া আছে 24,000, ক্রেডিটার্স দেওয়া আছে প্রথম বছরে 37,500, 37,500 এবং
সরি পরের বছর দেওয়া আছে 49,500, মানে 49,500। এটা গেল টোটাল লাইবিলিটি সাইড। অ্যাসেটস দিকে কি কি ফিগার গুলো আছে দেখে নি। গুডউইল আছে প্রথম বছরে 36,000, পরের বছরে 20,000। বিল্ডিং ফার্স্ট ইয়ারে দেওয়া আছে 80,000, 80,000, এবং পরের বছর দেওয়া আছে 60,000, 60,000। প্ল্যান্ট প্রথম বছরে দেওয়া আছে 40,000, 40,000। সেকেন্ড ইয়ারে দেওয়া আছে 1 লাখ, 1 লক্ষ টাকা। ডেটার্স প্রথম বছরে দেওয়া আছে 1,19,000, 1,19,000 টাকা, এবং পরের বছরে দেওয়া আছে 1,54,500, 1,54,500 টাকা। স্টক প্রথম বছরে দেওয়া আছে 10,000 টাকা, সেকেন্ড বছরে দেওয়া আছে 15,000 টাকা। ক্যাশ প্রথম বছরে দেওয়া আছে 12,500 টাকা, এবং পরের বছরে দেওয়া আছে 9,000 টাকা। এই 9,000 টাকা ক্যাশের, যেটা 2022 সালে এন্ড মানে সেকেন্ড ইয়ারের এন্ডিং এ ক্যাশের যে ভ্যালুটা দেওয়া আছে 9,000 বা 9,000 টাকা, এই 9,000 টাকা কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমাদের পুরো অঙ্কটা কমপ্লিট করার পরে শেষে এসে এই 9,000 টাকাটা দাঁড়াবে। তাহলে তোমরা এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পরীক্ষার হলে বসে তোমরা প্রশ্নপত্র দেখে অঙ্কটা সলিউশন করার পরে তোমরা জানতে পারবে তোমাদের অঙ্ক কারেক্ট হয়েছে। এই একটা চ্যাপ্টারই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, যেটা পরীক্ষার হলে বসে প্রত্যেকটা ছাত্রছাত্রী বুঝতে পারে যে তাদের অঙ্ক একদম কারেক্ট হয়েছে। ফলে হায়ার সেকেন্ডারিতে 6 নম্বরের মধ্যে 6-এ 6 সে পাবে, ঠিক আছে। এবং অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। ডেপ্রিসিয়েশন চার্জড অন প্ল্যান্ট রুপিস 10,000। প্ল্যান্টের উপরে ডেপ্রিসিয়েশন বলে দিয়েছে 10,000 টাকা, এবং করতে বলেছে সারা বছরে চার্জ হয়েছে, এবং বিল্ডিং এর উপরে চার্জ হয়েছে 60,000, 60,000 টাকা। তাহলে চলো এই অঙ্কটা আজকে সলিউশন করে দেখো। ভিডিওটা একটু বড় হবে, কিছু করার নেই। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রত্যেকটা পার্ট ধরে 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 এবং তার ওয়ার্কিংস করতে হবে। আমি ওয়ার্কিংস তো মাঝপথে দেখিয়ে দেবো, চলাকালীন কখন করতে হবে না হবে। বিশেষ করে ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশন, মানে বিশেষ করে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমাদের সম্পত্তির কেনা বেচা এবং সম্পত্তি থেকে কেনা বেচা করে প্রফিট হয়েছে না লস হয়েছে, এই সমস্ত ক্যালকুলেশন করার জন্য ফিক্সড অ্যাসেটের লেজার অ্যাকাউন্ট ওয়ার্কিংসে অবশ্যই 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 ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করতে হবে। আমি এই অঙ্কটা চলাকালীন প্রপার ওয়েতে প্রত্যেকটা স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি তোমরা এই বেসিক আজকের এই অঙ্কটা শিখতে পারো, আগামী দিনে আরো কিছু আইটেম দিয়ে আরো কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়ে তোমরা করতে পারলে হায়ার সেকেন্ডারি পরীক্ষা সমস্তটা ঠিক করে আসতে পারবে। তাহলে চলো অঙ্কটা স্টার্ট করি। তাহলে প্রথমে কি করতে হবে আমাদের? তিনটে অ্যাক্টিভিটিস কি? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, বি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এবং সি ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটে অ্যাক্টিভিটিস নিয়ে হবে। দেখো আমি ছকটা কেটে রেখেছি আমাদের ফরম্যাটে, যে যা বলেছিলাম। তিনটে অ্যামাউন্টের কলম ডান দিকে রেখেছি আর জাস্ট উপরে একটা দাগ দেওয়া। তাহলে প্রথমে আমরা কি লিখবো? এ বলে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বলে হেডিং করব। তাহলে এখানে কি লিখবো? এ বলে ক্যাশ ফ্লো ফ্রম operating activities বলে কোলন দিয়ে এটা তলায় টোটালি আন্ডারলাইন করে দেবো। এটা হচ্ছে এর আন্ডারে, ক্যাপিটাল এর আন্ডারে চলে গেল। এবার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর প্রত্যেকটা স্টেপ আমরা খুব ভালো করে দেখব। তাহলে কি করব? প্রথমে প্রফিট এন্ড লস, সারা বছরের প্রফিট ডিউরিং দ্য ইয়ার কি হয়েছে না, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স দেওয়া আছে। দেখো 2021 সালে ফার্স্ট ইয়ারে 15,000, এবং পরের বছর 2022 সালে দেওয়া আছে 24,000। তাহলে 24,000 মানে যেটা সেকেন্ড ইয়ারের প্রফিট এন্ড লস অ্যামাউন্ট, সেই প্রফিট এন্ড লস অ্যামাউন্ট থেকে আমরা ফার্স্ট ইয়ারের প্রফিট এন্ড লস অ্যামাউন্টটাকে বাদ দেবো। মানে 24,000 থেকে 15,000, 15,000 টাকা বাদ দিতে হবে। তাহলে কিভাবে লিখতে হবে না, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, প্রফিট and loss account as on 2022 বছর সেকেন্ড ইয়ার, মানে 2022 আমাদের প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ফিগার কত দেওয়া আছে? 2022 সালের কলমে লেখা আছে 24,000। সেই 24,000 আমরা ফার্স্ট কলমে লেখা হবে 24,000, ঠিক আছে। এবং তার থেকে বাদ দিতে হবে ফার্স্ট ইয়ারে 2021 সালের প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ফিগারটা। তাহলে কি বলে লিখতে হবে? লেস প্রফিট and loss account as on 2021 বলে ফার্স্ট ইয়ারের প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ফিগার কত দেওয়া আছে? 15,000। সেই 15,000টা 24,000 থেকে বাদ হবে। তাহলে আমাদের 24,000 থেকে 15,000 বাদ দিলে হচ্ছে 9,000। এই 9,000 টাকাটা চলে গেল আমাদের সেকেন্ড কলমে, এবং এই ফিগারটাকে বলা হবে কি না, প্রফিট ডিউরিং দ্য ইয়ার। প্রফিট ডিউরিং দ্য ইয়ার বলে লাইনটা টেনে দিতে হবে। ঠিক এইভাবে ফার্স্ট স্টেপটা আমাদের কমপ্লিট করতে হবে। প্রথমে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস লিখে
সেকেন্ড ইয়ারের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেট বসিয়ে সেটা ফিগারটা লিখে তার থেকে লেস করতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফার্স্ট ইয়ারের ফিগারটা করে প্রফিট ডিউরিং দ্য ইয়ার সেকেন্ড কলমে নিয়ে যাবো 9000। থার্ড কলমের কোনো ব্যবহার হবে না। ফরম্যাটের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার ফরম্যাটের ভিডিও মানে পার্ট 1 এর ভিডিওটা ইন্ট্রোডাকশন ভিডিও দেখো, সেখানে আমি বলেছিলাম থার্ড কলমে শুধুমাত্র নেট, প্রত্যেক তিনটে অ্যাক্টিভিটিস এর একদম নেট ফিগারগুলো একমাত্র থার্ড কলমে যাবে, আদারওয়াইজ কোনো কিছু থার্ড কলমে যাবে না। ঠিক আছে, তাহলে এরপরে ঠিক কি হবে, এই প্রফিট ডিউরিং দ্য বেরিয়ে যাওয়ার পরে আমাদের নন অপারেটিং এক্সপেন্সেস গুলো অ্যাড করতে হবে। তাহলে লিখি অ্যাড নন অপারেটিং এক্সপেন্সেস, নন অপারেটিং এক্সপেন্সেস বলে কলম দিতে হবে। দিয়ে নন অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে কি কি পড়বে না, গুডউইল রিটেন অফ হলে, প্রিলিমিনারি এক্সপেন্সেস রিটেন অফ হলে, ডিসকাউন্ট অফ ইস্যু অফ শেয়ার রিটেন অফ হলে, এবং জেনারেল রিজার্ভে যদি কোনো ট্রান্সফার হয়ে থাকে সেটা, এবং সারা বছরের ডেপ্রিসিয়েশন অফ দ্য ইয়ার কিন্তু নন অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে আসবে। আমার ফরম্যাটের ভিডিওতে বলে দেওয়া আছে। তাহলে দেখি এখানে দেখো লায়াবিলিটি সাইডে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ঠিক ওপরে জেনারেল রিজার্ভ বলে একটা আইটেম দেওয়া আছে, এবং জেনারেল রিজার্ভ ফার্স্ট ইয়ারে দেওয়া আছে 20,000 20,000 এবং পরের বছর 2022 সালে দেওয়া আছে 35,000। তাহলে 20,000 থেকে 35,000, তার মানে 15,000 টাকা নতুন করে জেনারেল রিজার্ভে ট্রান্সফার হয়েছে। কি করে পেলাম না, 35,000 থেকে 20,000 বাদ দিলাম, মানে 35,000 থেকে 20,000 টাকা বাদ দিলে সারা বছরের জেনারেল রিজার্ভে ট্রান্সফার হয়েছে কত না 15,000 টাকা। এই 15,000 টাকাটা কিন্তু আমাদের নন রিকারিং এই নন অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে দেখাতে হবে। তাহলে কি করে লিখতে হবে, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, ঠিক এইভাবে লিখবে, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। কিভাবে হবে না, এইখানে ব্র্যাকেট দিয়ে রুপিস সাইনটাকে কমন রেখে কি করে পাচ্ছি না, সেকেন্ড ইয়ারের জেনারেল রিজার্ভের আইটেম কত 35,000 যদি সেম থাকে, যদি আর এখানে একটা কথা বলে রাখি, যদি দেখো জেনারেল রিজার্ভের আইটেমটা সেম আছে, মানে প্রথম বছরে 20,000 সেকেন্ড বছরে 20,000, তাহলে কিন্তু আমার কোনো রকম ভাবে ট্রান্সফার হচ্ছে না, কিন্তু আমাকে জিনিসটা লিখে আমাকে এখানে নীল দেখাতে হবে যে কোনো রকম ট্রান্সফার হয় না। অবশ্যই কিন্তু এই প্রত্যেকটা স্টেপ তোমরা মেনটেন করে চলবে। তাহলে জেনারেল রিজার্ভ কি বলে দেখাতে হবে, কেন 35,000 মাইনাস 20,000, তাহলে এখানে দেখাতে হবে 35,000 মাইনাস 20,000 বলে 35 থেকে 20,000 টাকা বাদ দিলে আমাদের কত পড়ে থাকে 15,000 টাকা। এই 15,000 টাকা সারা বছরে ট্রান্সফার হয়েছে, সেটা ফার্স্ট কলমে আমরা লিখে দেবো, 15,000 টাকা সারা বছরের জেনারেল রিজার্ভে ট্রান্সফার হয়েছে। ঠিক আছে, এবং দেখো এবার চলে আসো অ্যাসেটস দিকে। গুডউইলের ভ্যালু দেখো, ফার্স্ট যে ফিগারটা আছে গুডউইলের অ্যাসেটস দিকে প্রথম বছরে দেওয়া আছে 36,000 36,000 টাকা, এবং সেকেন্ড ইয়ারে দেওয়া আছে 20,000, মানে ভ্যালু কমেছে, তার মানে গুডউইলটাকে রিটেন অফ করা হয়েছে 36,000 থেকে 20,000 হচ্ছে, তার মানে 16,000 টাকা গুডউইল রিটেন অফ করা হয়েছে, কমানো হয়েছে, বন্ধ করা হয়েছে। তাহলে সেই যতটা অ্যামাউন্ট গুডউইলের বন্ধ করা হয়েছে সেটা কিন্তু নন অপারেটিং এক্সপেন্সেসে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে প্রফিট ডিউরিং দ্য ইয়ারের সাথে যোগ হবে। তাহলে কি বলে লিখতে হবে না, গুডউইল রিটেন অফ, WRITTEN রিটেন অফ, হাইফেন দিয়ে OFF অফ। কিভাবে লিখবে না, ঠিক এইভাবে যেভাবে ঠিক আমাদের এটা লেখা হয়েছিল জেনারেল রিজার্ভে, কিন্তু এখানে বিষয়টা কি হবে, জেনারেল রিজার্ভ এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হচ্ছে না, সেকেন্ড ইয়ারের অ্যামাউন্টটার সাথে ফার্স্ট ইয়ারের অ্যামাউন্টটা বাদ দিতে হচ্ছে, মানে সেকেন্ড ইয়ারের অ্যামাউন্টটাকে প্রথমে লিখে ফার্স্ট ইয়ারের অ্যামাউন্টটাকে বাদ দিতে হচ্ছে। কিন্তু গুডউইলের ক্ষেত্রে কি হবে, ফার্স্ট ইয়ারের অ্যামাউন্টটাকে আগে লিখে সেকেন্ড ইয়ারের অ্যামাউন্টটা বাদ দিতে হবে, মানে 36,000 মাইনাস 20,000 করতে হবে, 36,000 মাইনাস 20,000 করতে হবে। তাহলে হচ্ছে 36 থেকে 20,000 বাদ দিলে হচ্ছে 16,000 টাকা। এই জায়গাগুলো হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গাগুলো তোমরা প্রত্যেকটা কনসেপ্ট আজকের ভিডিওটা এবং আগামী দিনে যে প্রবলেম দেখাবো প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিন্তু আর করতে কোনো রকম সমস্যা হবে না। তাহলে এই জায়গাটা কোন কোন আইটেমগুলো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার বাদ যাচ্ছে, কোন কোন আইটেমগুলো সেকেন্ড ইয়ার থেকে ফার্স্ট ইয়ার বাদ যাচ্ছে, এইগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, ট্রিক্স গুলো। ঠিক আছে, তাহলে এবার আর কি আছে, আর কি নন অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে যাবে। নন অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে সারা বছরের যে ডেপ্রিসিয়েশনটা হয়েছে, দেখো একদম অ্যাডিশনাল ইনফরমেশনের নিচে ব্যালেন্স শিটের নিচে দেওয়া আছে, একদম ডেপ্রিসিয়েশন চার্জ অন প্ল্যান্ট অ্যান্ড বিল্ডিং বলে দেওয়া আছে। এই সারা বছরে যে ডেপ্রিসিয়েশনটা হয়েছে দুটো ফিক্সড অ্যাসেটের উপরে, এটা নন অপারেটিং এক্সপেন্সেস যাবে। তাহলে কি লিখতে হবে, ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার, ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার কত, ডেপ্রিসিয়েশন দুটো মেশিনের একসাথে বলে দিয়েছে,
দুটো সম্পত্তির একসাথে বলে দিয়েছে, সরি, একটা 10,000 একটা 60,000, তাহলে একবারে লিখে দিই, যোগটা দেখিয়ে দিই, 10,000 প্লাস 60,000, তাহলে 60,000 আর 10,000 যোগ করলে হচ্ছে আমাদের 70,000। এই 70,000 টাকাটা হচ্ছে সারা বছর ডেপ্রিসিয়েশন। আর নন অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে আর কিছু আসবে, কোনো আইটেম আছে না। বিল্ডিং আমার এখানে আসবে না, ইনভেস্টিং এ যাবে, প্ল্যান্ট ইনভেস্টিং এ যাবে, ডেটা স্টক, এগুলো সবই আমার ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসে যাবে। আর লাইবিলিটি সাইডে ইকুইটি শেয়ার ক্যাপিটাল আমাদের ফিনান্সিং এ যাবে, 12% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ফিনান্সিং অ্যাক্টিভিটিসে যাবে, জেনারেল রিজার্ভ অলরেডি নিয়ে নিলাম, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তো শুরুতেই হয়েছে, এবং ক্রেডিটার্সটা আমাদের ওয়ার্কিং ক্যাপিটালে যাবে। আর কিছু আইটেম কিন্তু আমার নন অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে আর কোনো আইটেম যাচ্ছে না। তাহলে কি করতে হবে, এই তিনটে ফিগারকে যোগ করতে হবে। তাহলে তিনটে ফিগারকে যোগ করলে কত হচ্ছে, আমি ক্যালকুলেটরে দেখে নিচ্ছি কত হচ্ছে না, 15,000, 16,000 এবং 70,000 যোগ করলে হচ্ছে 1,01,000, 1,01,000 টাকা। সেই 1,01,000 টাকা আমরা সেকেন্ড কলমে লিখব, 1,01,000 টাকা। এই 1,01,000 টাকাটা কিন্তু এই 9,000-এর সাথে কি করতে হবে, যোগ করতে হবে। দেখো আমরা এখানে অ্যাড লিখে রেখেছি, ফলে এই 9,000 প্রফিট ডিউরিং দ্য ইয়ারের সাথে এই অ্যামাউন্টটাকে যোগ করে দেখাতে হবে। তাহলে 1,01,000-এর সাথে 9,000 যোগ করলে হচ্ছে 1,10,000। সেই 1,10,000 টাকা আমরা সেকেন্ড কলমে লিখবো, 1,10,000, 1,10,000। এটা হয়ে গেল আমাদের টোটাল নন অপারেটিং এক্সপেন্সেস এর যোগফলটা। এবার এর থেকে কি করতে হবে, নন অপারেটিং ইনকামটা বাদ দিতে হবে। নন অপারেটিং ইনকাম এই অঙ্কটার ক্ষেত্রে কিছু নেই, মানে কোনো প্রফিট অন সেল অফ বিল্ডিং, যে লস হয়েছে, প্রফিট অন সেল অফ বিল্ডিং বা এনি ফিক্সড অ্যাসেট, বা কোনো ইন্টারেস্ট রিসিভড ইনকাম, ইনকাম ফ্রম ইন্টারেস্ট রিসিভ বা ইনকাম ফ্রম ডিভিডেন্ড রিসিভ, এই অঙ্কটার ক্ষেত্রে বা এই প্রবলেমটার ক্ষেত্রে কিছু বলে দেওয়া নেই। ফলে না বলে দেওয়া থাকার জন্য এই প্রবলেমটার নন অপারেটিং ইনকাম কিছু নেই। কিন্তু কিছু না থাকলেও সেটা কি আমরা ছেড়ে দিয়ে আমরা পরের স্টেপে চলে যাব না, যদি কিছু না থাকে আমরা সেই কথাটা লিখে আমরা সেটাকে নিয়ে লিখবো। এটাই হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফরম্যাট, মানে এইভাবেই আমাদের করে দেখাতে হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 অনুযায়ী। ফলে আমাদের এখানে নন অপারেটিং ইনকাম কিছু না থাকার জন্য আমরা নন অপারেটিং ইনকামকে লিখে নীল দেখাবো। কিভাবে লিখবো দেখো না, লেস লিখবো, লিখে লিখবো নন অপারেটিং ইনকাম। নন অপারেটিং ইনকাম বলে আমরা এখানে লিখবো কি নীল, NIL, নীল বলে এই 1,10,000 থেকে নীল বিয়োগ করলে আমাদের কত হবে না, 1,10,000 টাকায় হবে। সেই 1,10,000 টাকাটাকে আমরা নিচে লিখবো 1,10,000 টাকা, এইভাবে দেখাতে হবে। এবং এই 1,10,000 টাকাটা যেটা বেরোলো সেটা আমাদের কি বেরোলো না, অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। সেটা আমরা লিখে নিই, অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। এই কথাটা পুরো লিখতে হবে যে অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস কত বেরোলো না, 1,10,000 টাকা। অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস আমাদের বেরোলো 1,10,000 টাকা। এরপরে আমাদের যেটা করতে হবে না, ওয়ার্কিং ক্যাপিটালের চেঞ্জেস, যেটা ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, যে বিষয়টা আমি ফরম্যাটের ভিডিও দেখেছিলাম, সেটা এই 1,10,000 এর সাথে তারপরে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটির আগের বছরের সাথে এই বছরে বেড়ে যাওয়া কমে যাওয়া বিষয়গুলোকে নিয়ে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ফলে আমার এই জায়গাটা আর জায়গা নেই, ফলে আমি এই জায়গাটা মুছে দিয়ে এই 1,10,000 থেকে আমি আবার বিষয়টাকে শুরু করছি, যে 1,10,000-এর পরে বিষয়টা, তারপরে স্টেপগুলো দেখাবো। তাহলে এই জায়গাটা মুছে নিয়ে আমি তারপরে পরের স্টেপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমি এখানে মুছে নিয়ে নতুন করে পেজে আমি করে আমি দেখো অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস 1,10,000 টাকাটা লিখে নিয়েছি। এবং এর সাথে কি করতে হবে না, ওয়ার্কিং ক্যাপিটালের যে পরিবর্তনটা আছে না, কি করতে হবে, অ্যাড করতে হবে কি না, এটার সাথে অ্যাড করতে হবে ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। তাহলে সেই কথাটা আমরা এখানে লিখে নেব, অ্যাড ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস,
বলে এটার তলায় আন্ডারলাইন যাবে, দিয়ে এখানে কোলন যাবে। ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস, তাহলে ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি আইটেম ফিগার কি কি আছে দেখি না। এখানে কারেন্ট লায়াবিলিটি বলতে শুধুমাত্র সানডে ক্রেডিটার্সই দেওয়া আছে, যেটা প্রথম বছরে দেওয়া আছে, মানে 2021 সালে দেওয়া আছে 37,500, এবং 2022 সালে দেওয়া আছে 49,500। তাহলে অবশ্যই 37,500 থেকে 49,500 বেশি, ফলে অবশ্যই ইনক্রিজ হয়েছে কারেন্ট লায়াবিলিটি বা সানডে ক্রেডিটার্সটা ইনক্রিজ হয়েছে। সানডে ক্রেডিটার্স যদি ইনক্রিজ হয়, কতটা অ্যামাউন্ট ইনক্রিজ হয়েছে সেটা কি করে বেরোবো, সেটা কি করে পাবো? না, সেকেন্ড ইয়ারের ফিগারের থেকে ফার্স্ট ইয়ারের ফিগারটা বাদ দিলে আমরা বুঝে যাবো কতটা ফিগার আমাদের ইনক্রিজ হয়েছে। ঠিক সেভাবে আমাদের লিখতে হবে না, ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস বলে এখানে ক্রেডিটার্স বলে এখানে লিখতে হবে ক্রেডিটার্স বলে, ঠিক আগের মতন এখানে ফিগারটা আমাদের দেখিয়ে দিতে হবে। কিভাবে ফিগারটা বেরোবে? না, কতটা টাকা ইনক্রিজ হয়েছে সেকেন্ড ইয়ার থেকে ফার্স্ট ইয়ারটা বাদ দিলেই হবে, মানে 49,500 থেকে 37,500 বাদ দিতে হবে। তাহলে লিখি 49,500 মাইনাস 37,500। তাহলে 49,500 থেকে 37,500 বাদ দিলে কত হচ্ছে আমি দেখিয়ে নিচ্ছি, 49,500 মাইনাস 37,500 বাদ দিলে হচ্ছে 12,000। এই 12,000 12,000 টাকা আমাদের ইনক্রিজ হয়েছে। সেই 12,000 টাকা আমরা লিখবো কোথায়? ফার্স্ট কলমে। আর আমার কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আর কোনো আইটেমই নেই, ফলে আর কি অ্যাড হবে এর সাথে? বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল অপারেটিং প্রফিটের সাথে আর কি কি অ্যাড হবে? না, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটটা অ্যাড হবে। তাহলে সেটার জন্য আমরা একটা হেডিং করব, কি না, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস বলে কোলন দিয়ে ঠিক সেম এটার একটা হেডিং হবে। তাহলে কারেন্ট অ্যাসেটস আইটেম আমাদের কি কি আছে? প্ল্যান্ট গুডউইলের অ্যাডজাস্টমেন্ট আমাদের হয়ে গেছে। অ্যাসেটের দিকে আর কি কি পড়ে আছে? বিল্ডিং আছে, প্ল্যান্ট আছে। বিল্ডিং এবং প্ল্যান্ট হচ্ছে দুটোই ফিক্সড অ্যাসেট, ফলে এটা অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আসবে না। এটা কোথায় যাবে? না, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে যাবে। তাহলে আর কি কি পড়ে আছে? ক্যাশ বা ব্যাংক বাদ দিয়ে ডেটার্স এবং স্টক। ক্যাশটাকে আমরা এখানে নেব না, ক্যাশটা হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একদম শেষের দিকে, যেখানে তিনটে অ্যাক্টিভিটিস এর পরে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাহলে ডেটার্স এবং ক্যাশের স্টকের ক্ষেত্রে দেখি ডিক্রিজ হয়েছে কিনা। তাহলে ডেটার্স দেখো প্রথম বছরে ছিল 1,19,000 2021 সালে, এবং 2022 সালে হচ্ছে 1,54,500, ফলে ফিগার বেড়েছে, ফলে ডিক্রিজ হয়নি, ফলে এখানে আসবে না। স্টকের দেখো, স্টক ছিল 10,000 টাকা ফার্স্ট ইয়ারে, এবং সেকেন্ড ইয়ারে হচ্ছে 15,000 টাকা, ফলে স্টকও কিন্তু ইনক্রিজ হয়েছে। ফলে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট কিন্তু আমরা এখানে কিছু পাচ্ছি না, ফলে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট বলে আমরা এখানে লিখবো কি, নীল লিখবো। ফলে এই কথাটা এইভাবে এই স্টেপ কিন্তু দেখাতেই হবে, ঠিক আছে। এবং তারপরে কি করতে হবে? এইটার সাথে এটা যোগ করে আমরা সেকেন্ড কলমে পাঠাবো। তাহলে 12,000-এর সাথে নীল যোগ করলে হচ্ছে 12,000। সেই 12,000টাকে আমরা সেকেন্ড কলমে পাঠালাম, এবং এই 12,000-এর সাথে এই 1,10,000 টাকা কি করতে হবে? অ্যাড করতে হবে, কারণ আমাদের এখানে অ্যাড করার কথা। তাহলে 1,10,000-এর সাথে 12,000 যোগ করলে হচ্ছে 1,22,000 লিখে দিলাম। এবার আমরা কি করব? এর থেকে লেস করব। কি লেস করব? এখান থেকে লেস হবে কি? প্রথমে লেস হবে ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস, ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস বলে কোনো আইটেম আছে না। কারেন্ট লায়াবিলিটি একটাই ফিগার ছিল, ক্রেডিটার সেটা ইনক্রিজ হয়ে গেছে। ফলে ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি কোনো ফিগার না থাকার জন্য আমরা এখানে কি লিখবো? নীল লিখবো। এবং তারপরে আমরা কি করব? ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট করবো। তাহলে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, বলে আমরা কি দেখাবো? না, দুটো সম্পত্তি, কারেন্ট অ্যাসেটের দুটো চলতি সম্পত্তি বেড়েছে, ডেটার্স এবং স্টক কত করে বেড়েছে, ঠিক এরভাবে আমাদের করে দেখাতে হবে। তাহলে ডেটার্স কি হয়েছে দেখি। ডেটার্স কত টাকা বেড়েছে? না, সেকেন্ড ইয়ারের ফিগারটা থেকে ফার্স্ট ইয়ারের ফিগার বাদ দিলে আমরা বুঝে যাবো কত টাকা বেড়ে। তাহলে 1,54,500, 1,54,500 থেকে বাদ দিতে হবে 1,19,000। তাহলে বাদ দিলে কত হচ্ছে দেখি। 1,54,500 থেকে বাদ যাচ্ছে 1,19,000।
1,19,000 বাদ দিলে হচ্ছে 35,500। এই 35,500টা আমরা এখানে লিখব 35,500, 35,500। আর কি বেড়েছে না স্টক, তাহলে স্টক লিখে স্টক কত টাকা বেড়েছে, স্টক কত ছিল ফিগার প্রথম বছরে ছিল 10,000, পরের বছরে হয়েছে 15,000। তাহলে প্রথম বছরে 10, পরের বছরে 15, মানে 5,000 টাকা বেড়েছে। কিন্তু লেখাটা কিভাবে দেখাবো না 15,000 মাইনাস 10,000, তাহলে হচ্ছে আমাদের 5,000। এই 5,000 টাকা বেড়েছে। তাহলে এবার 35,500 আর 5,000 এই দুটো অ্যামাউন্টকে যোগ করে আমরা সেকেন্ড কলামে নিয়ে যাবো। তাহলে 35,500 আর 5,000 যোগ করলে হচ্ছে 40,500। সেই 40,500 টাকা আমরা নিয়ে চলে গেলাম সেকেন্ড কলামে, 40,500। এবার এই 40,500টা এই 1,22,000 থেকে কি করতে হবে, লেস করতে হবে। আমাদের এখানে লেস লেখা আছে, লেস করতে হবে। তাহলে 1,22,000 থেকে 40,500 বাদ দিলে কত হয় আমরা দেখে নিচ্ছি। 1,22,000 থেকে 40,500 বাদ দিলে হচ্ছে 81,500, 81,500। এই 81,500 টাকা আমরা লিখবো এখানে ইন সেকেন্ড কলমে, 81,500। এই 81,500 বা 81,500টা হচ্ছে তোমাদের কি না ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। এই কথাটা লিখতে হবে, ক্যাশ জেনারেটেড from operation, cash generated from operation। এই কথাটা তোমাদের লিখতে হবে, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন 81,500 মানে 81,500। এটা বেরিয়ে গেল ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। এবং এর থেকে বাদ দিতে হবে ইনকাম ট্যাক্স পেড। এই অঙ্কটার ক্ষেত্রে ইনকাম ট্যাক্স পেড বলে কোনো অ্যাডিশনাল ইনফরমেশনে কিছু বলে দেওয়া নেই, কিন্তু তবুও আমাদের অঙ্ক করার সময় লেস ইনকাম ট্যাক্স পেড দেখাতে হবে। দেখি নীল লিখতে হবে, তাহলে কি লিখবো, লেস ইনকাম ট্যাক্স পেড, ইনকাম ট্যাক্স পেড বলে আমাদের কি দেখাতে হবে, এখানে কিছু নেই বলে, অঙ্কে কিছু বলে না দেওয়া থাকলে নীল বলে লিখতে হবে। তাহলে এই 81,500 ক্যাশ জেনারেটেড অপারেশন থেকে ইনকাম ট্যাক্স পেড বাদ দিলে আমাদের কি বেরিয়ে যাবে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিজ এর নেট ফিগারটা বেরিয়ে যাবে। তাহলে কত, 81,500 থেকে নীল বাদ দিলে 81,500 থাকে। সেই 81,500টাকে আমরা থার্ড কলমে লিখবো 81,500, 81,500। এই 81,500টা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। প্রথম আমাদের এই অ্যাক্টিভিটিসটা বেরিয়ে গেল 81,500, 81,500 পজিটিভ ফিগার। এই ফিগারটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে চলো প্রথমটা হয়ে গেল টোটাল। এরপরে আমরা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস এই দুটো করে নিয়ে তারপরে ডিই এবং এফ এ আমাদের ক্যাশ ব্যালেন্সের যে অ্যাডজাস্টমেন্টটা থাকে সেই অ্যাডজাস্টমেন্টটা করবো। ফলে আমি জায়গাটা মুছে দিয়ে তার আগে করি। এবং শুরুতে একটা কথা বলে রাখি, আমাদের এইখানে ডেপ্রিসিয়েশন বলে দেওয়া আছে বিল্ডিং এবং প্ল্যান্টের ক্ষেত্রে। বিল্ডিং এবং প্ল্যান্টের ডেপ্রিসিয়েশন বলে দেওয়া থাকার ফলে কি করতে হবে, বিল্ডিং এবং প্ল্যান্টের উপরে লেজার অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখান থেকে ওয়ার্কিং সেট খুলে নিয়ে সেখান থেকে আমাদের নেট পারচেস কত টাকা হয়েছে বা নেট সেল কত টাকা হয়েছে, যদি সেল হয়ে থাকে তাহলে সেল, যদি ব্যালেন্সিং ফিগার করে সেটা আমাদের বার করে অবশ্যই ওয়ার্কিং সেট বার করে দেখাতে হবে। তোমরা যেটা করবে, তোমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের পুরো খাতাতে একটা ছক 2 পাতা জোরে টেনে নেবে, টেনে নিয়ে তারপরে ওয়ার্কিংস করবে। আমি এই ভিডিওটার পরেই এই জায়গাটা মুছে দিয়ে তোমাদের ওয়ার্কিংসটা কিভাবে করতে হবে সেটাই ভিডিওর মাঝখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কিভাবে হবে। কিন্তু ভিডিওটা মানে অ্যাকচুয়ালি ওয়ার্কিংসটা তোমরা দেখাবে কিন্তু একদম এন্ড অফ দ্য সাম, মানে একদম খাতায় যখন অঙ্কটা করবে অঙ্কের শেষে কিন্তু তোমরা এই ওয়ার্কিংসটা দেখাবে। আমি দেখিয়ে দিচ্ছি যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস করে আসা করার আগেই কিন্তু আমাদের এই ফিগারগুলো ওয়ার্কিংস করে বার করে নিতে হবে। ফলে আমি এই ভিডিওটার পরে আমি ওয়ার্কিংসের ভিডিওটা দেখিয়ে নিয়ে তারপরে আমি প্রপার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফিনান্সিং অ্যাক্টিভিটিসটা কিভাবে হবে তোমাদের চলো সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো এবার ওয়ার্কিংস যেটা বললাম, যেটা ওয়ার্কিংসটা করতে হবে, কি করতে হবে, প্ল্যান্ট অ্যাকাউন্ট এবং বিল্ডিং অ্যাকাউন্টের একটা লেজার অ্যাকাউন্ট করে দিতে হবে। দেখো আমি ওয়ার্কিংস বলে লেজার অ্যাকাউন্ট এনেছি, বিল্ডিং অ্যাকাউন্ট এবং প্ল্যান্টের একটা লেজার অ্যাকাউন্ট আনা আছে, ডেট পার্টিকুলারস এলএফ লেজার ফোলিও অ্যামাউন্ট
ডেট পার্টিকুলার লেজার ফ্রি অ্যামাউন্ট, এবং পরেরটার ক্ষেত্রে ওয়ার্কিংসে আর পরেরটার ক্ষেত্রে লিখিনি, জাস্ট একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি বলে দিয়েছি যে লেজার এই ফরম্যাটটা হয়। এবং এই প্রথমটা দেখো বিল্ডিং অ্যাকাউন্ট করেছি, পরেরটা দেখো প্ল্যান্ট অ্যাকাউন্ট করেছি। এবং প্ল্যান্ট অ্যাকাউন্ট এবং বিল্ডিং অ্যাকাউন্ট করে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশনে অঙ্কেতে বলে দেওয়া আছে ডেপ্রিসিয়েশন সারা বছরে ওদের কতটা হচ্ছে। এখান থেকে আমাদের একটা ব্যালেন্সিং ফিগার করে সেল অথবা পারচেজ বার করে নিতে হবে। তাহলে কিভাবে লিখতে হবে, চলো ফার্স্ট যেটা আমি করব বিল্ডিং অ্যাকাউন্টটা করব। বিল্ডিং অ্যাকাউন্টে কি ওপেনিং ব্যালেন্স কত দেওয়া আছে 2021 সালের যেটা ক্লোজিং, সেটাই হচ্ছে 2022 সালের ওপেনিং। তাহলে ওপেনিং ব্যালেন্স কত দেওয়া আছে বিল্ডিং এর 80,000। তাহলে 80,000 যেটা ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে বিল্ডিং এর, সেটা আমাদের সম্পত্তি ওপেনিং ব্যালেন্স অলওয়েজ বিডি ব্যালেন্স ডেবিট ব্যালেন্স হয়। তাহলে ডেবিট দিকে টু ব্যালেন্স বিডি বলে আমরা লিখে নেব প্রথম ফিগারটা 80,000 টাকা বিল্ডিং অ্যাকাউন্টে। তাহলে কি বলে লিখবো, টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি বলে 80,000 টাকা যেটা ওপেনিং ফিগার সেটা লিখে নিলাম। লিখে নেওয়ার ফলে তারপরে আমাদের কি দেখাতে হবে না, সারা বছরের ডেপ্রিসিয়েশন দেখো নিচে অ্যাডিশনাল ইনফরমেশনে বলে দেওয়া আছে বিল্ডিং এর সারা বছরের ডেপ্রিসিয়েশন হয়েছে 60,000 বা 60,000 টাকা। তাহলে ডেপ্রিসিয়েশন হলে ফিক্সড অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হলে তার জার্নাল এন্ট্রি কি হয়, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফিক্সড অ্যাসেট। তাহলে যেহেতু বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন হয়েছে, তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট টু বিল্ডিং অ্যাকাউন্ট, তাহলে বিল্ডিং অ্যাকাউন্ট ইজ ক্রেডিটেড বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তাহলে বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বলে আমাদের এটা দেখাতে হবে, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কত টাকা না 60,000 টাকা, 60,000 টাকা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট দেখানো হয়েছে। আর বছরের শেষে আমি ডেটটা এখানে যেহেতু সেভাবে আমাদের বলে দেওয়া নেই তারিখ মাস এবং সালটাই, জাস্ট 2021 এবং 2022 বলে দেওয়া আছে। ফলে আমি ডেটের ঘরে আর কিছু লিখলাম না, ওপেনিং বলে জাস্ট লিখে দিলাম। মানে ওপেনিং লেখা মানে ওপেনিং তারিখটা লিখতে হবে এবং ক্লোজিং লেখা মানে ডেপ্রিসিয়েশন মানে ক্লোজিং তারিখটা লিখতে হবে। তবু লিখে দিচ্ছি এটা 2021 বলে লিখতে হবে, 2021, এটা 2022 বলে লিখতে হবে। এবং দ্বিতীয় বছরের শেষে বিল্ডিং এর ফিগার দেওয়া আছে কত না 60,000, 60,000 টাকা। এটা কি বলে আসবে না বাই ব্যালেন্স সিডি বলে আসবে। তাহলে এই ডেটেই বাই ব্যালেন্স সিডি বলে 60,000 টাকা দেখাতে হবে। এবার দেখো এখান থেকে আমাদের একটা ব্যালেন্স বেরোবে, এদিকে 60 1,20,000 আর 80,000 আছে। তাহলে এদিকে ক্রেডিট সাইডের যোগফলটা বেশি হবে। তাহলে 60 আর 60 হচ্ছে আমাদের 1,20,000, 1,20,000 তলায় দুটো দাগ দিয়ে দিলাম, এখানে 1,20,000 লিখে ওপরে দাগ দিয়ে নিচে দুটো দাগ দিয়ে দিলাম। এবার এই 1,20,000 থেকে 80,000 টাকা বাদ দিতে হবে। 80,000 টাকা বাদ দিলে আমাদের ব্যালেন্স ডেবিট দিকে কত টাকা বেরোচ্ছে না 40,000 টাকা। এই 40,000 টাকাটা হচ্ছে ডেবিট দিকে ব্যালেন্স বেরোনোর ফলে এইটা হচ্ছে 2022-এ টু ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স, এটা লিখতে হবে পারচেস টু ব্যাংক অ্যাকাউন্ট পারচেস ব্যালেন্সিং ফিগার, ব্যালেন্সিং ফিগার করে আমাদের 40,000 টাকা বিল্ডিং সারা বছরে পারচেস হয়েছে সেটা আমাদের ওয়ার্কিংস করে অ্যাকাউন্ট করে বার করে নিতে হবে। তাহলে যদি ডেবিট দিকে আমাদের ব্যালেন্স বেরোয় তাহলে সেটা হবে ব্যাংক অ্যাকাউন্ট পারচেস, আর যদি ক্রেডিট দিকে ব্যালেন্স বেরোয়, ধরো সেম জিনিসটা আমাদের ক্রেডিট দিকে যদি থাকতো ব্যালেন্স বেরোতো 40,000, তাহলে লিখতে হতো বাই ব্যাংক অ্যাকাউন্ট সেল ব্যালেন্সিং ফিগার। তার মানে ক্রেডিট দিকে ব্যালেন্স বেরোলে সেল, ডেবিট দিকে ব্যালেন্স বেরোলে পারচেস। ঠিক আছে, তাহলে 40,000 টাকা যেটা পারচেস হচ্ছে সারা বছরে বিল্ডিং এর, এটা আমাদের কোনটা দেখাতে হবে অ্যাক্টিভিটিস এর মধ্যে না ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর পারচেস বলে এই 40,000 টাকা ফিগারটা দেখাতে হবে। ফলে এইভাবে কিন্তু জায়গাটা করতে হবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এ। তোমরা প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে বোঝার চেষ্টা করো। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিন্তু খুব একটা কঠিন বিষয় হবে না, একদমই নয়। তাহলে চলো এরপরে বিল্ডিং এর হয়ে গেছে, প্ল্যান্টেরও সেম ভাবে বার করে দিই। প্ল্যান্টের ওপেনিং ব্যালেন্স কত আছে 2021-এ, টু ব্যালেন্স বিডি আছে প্ল্যান্টের ওপেনিং এ দেখানো আছে 40,000, 40,000 টাকা। এবং সারা বছরের ডেপ্রিসিয়েশন হয়েছে 22-এ বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট সারা বছরের প্ল্যান্টের ডেপ্রিসিয়েশন দেখাচ্ছে একদম শেষে দিয়ে কত না 10,000 টাকা। সেই 10,000 টাকাটা এখানে লিখলাম। এবং বছরের শেষে যেটা সিডি ব্যালেন্স পড়ে আছে বাই ব্যালেন্স সিডি কত না 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 1 লাখ টাকা সিডি ব্যালেন্স দেখানো আছে প্ল্যান্টের 1 লক্ষ টাকা। তাহলে এখান থেকে আমাদের ব্যালেন্স বেরিয়ে যাবে। তাহলে 1 লক্ষ আর 10,000 যোগ করলে হচ্ছে 1,10,000, সেটা ক্রেডিট দিকে টোটালি লিখলাম
1,10,000। এই 1,10,000টা এখানে লিখবো। এই 1,10,000 থেকে 40,000 বাদ দিলে আমাদের হচ্ছে কত? 70,000। এই 70,000 টাকাও আমার ডেবিট দিকে ব্যালেন্স হলো। তাহলে প্ল্যানটা কি হচ্ছে? 70,000 টাকা ব্যালেন্সিং ফিগার করে টু ব্যাংক অ্যাকাউন্ট পারচেস লিখতে হবে। তাহলে 70,000 এখানে আমার ব্যালেন্স বেরোলো। সেটা আমাদের কি বলে লিখতে হবে? টু ব্যাংক অ্যাকাউন্ট, সেম ভাবে টু ব্যাংক অ্যাকাউন্ট পারচেস ব্যালেন্সিং ফিগার, ব্যালেন্সিং ফিগার। এইভাবে আমার প্ল্যান্ট সারা বছরে কেনা হয়েছে 70,000 এবং বিল্ডিং কেনা হয়েছে সারা বছরে 40,000। এই যে কেনা, সেটা আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে সম্পত্তি কিনলে কি হচ্ছে না, ক্যাশের আউটফ্লো হচ্ছে, মাইনাস ফিগার, ক্যাশ চলে যাচ্ছে বিজনেস থেকে। যদি বিক্রি হতো তাহলে কি করতো? ক্যাশের ইনফ্লো হতো। কিন্তু যেহেতু কেনা হচ্ছে, পারচেস হচ্ছে, ফলে আউটফ্লো হচ্ছে, ফলে আমাদের এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে মাইনাসে দেখাতে হবে। ঠিক আছে? তাহলে বিল্ডিং কিনলো সারা বছরে 40,000 এবং প্ল্যান্ট কিনলো সারা বছরে 70,000, 70,000 টাকা। তাহলে চলো আমি ওয়ার্কিংসের এই জায়গাটা বুঝে নিই। আমরা আবার ওই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মেন্স যে ফরম্যাটটা আমরা ছকে করছি, সেখান থেকে বি বলে আমরা সেটাকে আবার নতুন করে সেখান থেকে আমরা তোমাদের দেখাচ্ছি। এবং তোমাদের পরীক্ষা হলে অবশ্যই যেটা শুরুতে বললাম, এই পোর্শনটুকু, ওয়ার্কিংস পোর্শনটুকু একদম অঙ্কের শেষে তোমরা আগে টেনে নেবে, তারপরে অঙ্কের ছকটাকে পুরোটা বড় করে দুপাতা জুড়ে কেটে নিয়ে তারপরে করবে। আমি তোমাদের অঙ্কটা চলাকালীন মাঝখানে তোমাদের এটা দেখিয়ে দিলাম, কিন্তু এরপরে ওখান থেকে তোমাদের স্টার্ট করতে হবে। ঠিক আছে? চলো আমি এটা মুছে নিই, বাকি পোর্শনটা দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো এবার ইনভেস্টিং অ্যাক্টিভিটিসটা তাহলে কি বলে লিখবো? হেডিং এ বি বলে। তাহলে বি বলে লিখি ক্যাশ ফ্লো ফ্রম, ক্যাশ ফ্লো ফ্রম investing activities, ACTIVITIES, cash flow from investing activities। তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমার সম্পত্তি যদি ফিক্সড অ্যাসেট যদি বিক্রি হয়, তাহলে আমার ক্যাশের আউট ইনফ্লো হবে, ফলে সেটা আমাদের পজিটিভ ফিগার হবে। আর যদি পারচেস করা হয়, যেটা এই অঙ্কটার ক্ষেত্রে হয়েছে, প্ল্যান্ট এবং বিল্ডিং পারচেস করা হয়েছে, ফলে কি হয়েছে, আমার ক্যাশে আউটফ্লো হয়েছে, ক্যাশ বেরিয়ে গেছে। তাহলে দুটোই হচ্ছে মাইনাস ফিগার, কোনো সেল ফিগার নেই, তাহলে আমাদের পজিটিভ ফিগার নেই। তাহলে আমাদের কি লিখতে হবে? পারচেস অফ বিল্ডিং কত ছিল না, একেবারে আমরা লিখবো এখানে পারচেস অফ বিল্ডিং, পারচেস অফ বিল্ডিং, পারচেস অফ বিল্ডিং ছিল আমাদের 40,000। সেই 40,000 একেবারে সেকেন্ড কলমে লিখবো। আর ছিল পারচেস অফ প্ল্যান্ট, পারচেস অফ প্ল্যান্ট ছিল আমাদের 70,000, একেবারে আমরা সেকেন্ড কলমে লিখবো। এই দুটো ফিগারই কিন্তু আমাদের মাইনাস ফিগার, ফলে মাইনাস ফিগার থাকার জন্য এই ব্র্যাকেটটা আমরা করে দিলাম। এই ব্র্যাকেটটা থাকার জন্য আমাদের বুঝতে হবে যে এই ফিগারগুলো আমাদের মাইনাস ফিগার। যদি পজিটিভ থাকতো তাহলে আমরা নর্মাল বিষয়টা লেখা হচ্ছে এই ব্র্যাকেট করে দেওয়া, বা তোমরা এটা আগে মাইনাস সাইন বলে, মানে এইরকম মাইনাস সাইন বলে পরীক্ষার খাতায় তোমরা এরকম মাইনাসটাকে ব্র্যাকেট করে রাখতে পারো, তাহলে বোঝা যাবে। বা এইভাবে ফিগারটাকে পুরোটা ব্র্যাকেটের মধ্যে করে দিলে বোঝা যাবে এই ফিগারটা মাইনাস ফিগার। ঠিক আছে? তাহলে এইভাবে মাইনাস ফিগারটা চলে এলো, মানে দুটো আউটফ্লো হয়েছে, পারচেস হয়েছে। তাহলে 70,000 আর 40,000 যোগ করলে কত হচ্ছে? 1,10,000। সেই 1,10,000টা কিন্তু মাইনাস ফিগার, যেটা থার্ড কলমে লেখা হবে 1,10,000, 1,10,000 মাইনাস ফিগার। এই মাইনাস ফিগারটা আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে মাইনাস 1,10,000 বেরোনোর জন্য আমাদের লেখাটা কি লিখতে হবে? নেট ক্যাশ আউটফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, নেট ক্যাশ আউটফ্লো ফ্রম ইনভেস্টিং activities, এইভাবে কথাটা লিখতে হবে। যদি এটা পজিটিভ ফিগার থাকতো, মানে প্লাস 1,10,000 থাকতো, এটা পারচেস থাকতো না, শুধু সেল থাকতো, তাহলে কি লিখতে হতো? নেট ক্যাশ ইনফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে? তাহলে আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হয়ে গেল যেটা মাইনাস 1,10,000 এবং
অপারেটিং অ্যাক্টিভিটিস আমাদের প্লাস পজিটিভ ফিগার 81,500 মানে প্লাস 81,500 বেরিয়েছিল। এবার চলো আমরা ফিনান্সিং অ্যাক্টিভিটিস দেখি। তাহলে সি বলে আমরা লিখবো ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে ফিনান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আমাদের পজিটিভ ফিগার কি আসবে না, নতুন করে সম্পত্তি মানে সম্পত্তি বলছি ক্যাপিটালে যদি ফ্রেশ ইস্যু করা হয় নতুন করে। দেখো আমাদের লাইবিলিটি সাইডে শুরুতে লেখা আছে, দেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্রথম বছরে 2021 সালে দেওয়া আছে 1.5 লক্ষ টাকা এবং পরের বছর দেওয়া আছে 2022 সালে দেওয়া আছে 2 লক্ষ টাকা। এটা নতুন করে 50,000 টাকার শেয়ার ক্যাপিটাল ইস্যু করা হয়েছে। তাহলে শেয়ার যখনই ইস্যু করা হয়েছে, ক্যাপিটাল যখনই এসছে, তখন ব্যাংক অ্যাকাউন্টের ক্যাপিটালে ইস্যু মূলধনের টাকাটা ঢুকেছে। টাকা যখনই শেয়ার ইস্যু করা হচ্ছে, যখনই আগের বছরের ফিগার থেকে পরের বছরের ফিগার যখনই বেশি হবে তখনই শেয়ার ইস্যু হয়েছে, তার মানে কি হয়েছে, টাকা এসছে, ইনফ্লো হয়েছে। তাহলে কি লিখতে হবে, ফ্রেশ ইস্যু অফ ইকুইটি শেয়ার, ফ্রেশ ইস্যু অফ ইকুইটি শেয়ার, ইকুইটি শেয়ার কত না 2 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা বাদ দিলে এইভাবে আমাদের করে দেখাতে হবে। ঠিক প্রথমটার ক্ষেত্রে আমরা যেভাবে করে দেখাচ্ছিলাম ওয়ার্কিং ক্যাপিটালের ক্ষেত্রে, জার্নালিজম ট্রান্সফারের ক্ষেত্রে বা গুডউইলের ক্ষেত্রে যেরকম করে ব্র্যাকেট করে আমরা দেখাচ্ছিলাম, ঠিক এখানেও আমাদের ব্র্যাকেট করে দেখাতে হবে। তাহলে 2 লক্ষ থেকে 1.5 লাখ বাদ দিলে 50,000 টাকা আমাদের ফ্রেশ হয়েছে। একেবারে সেকেন্ড কলমে আমরা লিখে দেবো এটা। আর দেখো কি আছে, প্রেফারেন্স শেয়ার আছে 12% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। দেখো ফার্স্ট ইয়ারে দেওয়া আছে 75,000 এবং পরের বছর দেওয়া আছে 50,000 দিয়ে থাকার জন্য তার মানে কি হয়েছে, অলরেডি 25,000 টাকা কম দেখাচ্ছে গত বছর থেকে, মানে কারেন্ট ইয়ারে 25,000 টাকা কম হচ্ছে। তাহলে 25,000 টাকা কারেন্ট ইয়ারে কম থাকা মানে হচ্ছে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালকে কমানো হয়েছে বা যেটাকে কি বলা হয়, পেমেন্ট করা হয়েছে, মানে রিপেমেন্ট অফ প্রেফারেন্স শেয়ার হলো, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ফেরত দেওয়া হচ্ছে তাদের ক্যাপিটালকে। তাহলে ক্যাপিটাল যখনই ফেরত দেওয়া হচ্ছে, কমে যাচ্ছে ভ্যালু আগের বছরের থেকে, এই কারেন্ট ইয়ারে, প্রিভিয়াস ইয়ার থেকে কারেন্ট ইয়ারে যখনই ভ্যালু কমবে তখনই সেটা মানে হচ্ছে মাইনাস ফিগার বা ক্যাশের আউটফ্লো হচ্ছে। তাহলে ক্যাশের আউটফ্লো হয়ে যাওয়া মানে সেটাকে আমাদের কি বলে দেখাতে হবে, মাইনাস করে দেখাতে হবে। তাহলে লেস বলে আমাদের দেখাতে হবে, লেস রিপেমেন্ট অফ প্রেফারেন্স শেয়ার, রিপেমেন্ট অফ প্রেফারেন্স শেয়ারও লিখতে পারি বা রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারও লিখতে পারি, যা কিছু লিখতে পারি, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা কথা লিখলেই হবে। তাহলে কি লিখবো আমরা, 75,000 থেকে 50,000 বাদ দিয়ে দেখাতে হবে, মানে রুপিস দিয়ে 75 থেকে 50,000 বাদ দিতে হবে। তাহলে মাইনাস 25,000, এই যে 25,000 টাকাটা কি হচ্ছে, 75 থেকে 50,000 বাদ দিলে 25,000 টাকা, কিন্তু এই 25,000 টাকা যেহেতু লেস ফলে এটা মাইনাস ফিগার, ফলে এই 50,000 থেকে এই 25,000 টাকা কি করতে হবে, আমাদের বাদ দিতে হবে, মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করলে হচ্ছে প্লাস 25,000 টাকা, 50,000 থেকে 25,000 বাদ দিলে হচ্ছে প্লাস 25,000 টাকা। যখনই প্লাস ফিগার লেখা হবে তখনই আর ব্র্যাকেটটাকে আমরা শো করবো না, কিন্তু যখনই মাইনাস ফিগার দেখানো হবে তখনই আমরা ব্র্যাকেটটাকে শো করবো। ঠিক আছে, তাহলে এই টোটাল আর কোনো আইটেম নেই, বাকি শুধুমাত্র ক্যাশ পড়ে আছে। ক্যাশের আইটেমটাকে আমরা পরে দূর করবো। এবার ক্যাশ প্রথম বছরে আছে 12,500, সেকেন্ড ইয়ারে 9,000। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফিনান্সিং অ্যাক্টিভিটিস বেরিয়ে গেল। ফিনান্সিং অ্যাক্টিভিটিস এখানে আমাদের পজিটিভ ফিগার বেরোনোর জন্য আমাদের এখানে লেখাটা কি লিখতে হবে না, নেট ক্যাশ ইনফ্লো, ক্যাশ ইনফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, নেট ক্যাশ ইনফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, এই কথাটা আমাদের এখানে লিখে দেখাতে হবে। তাহলে দেখো ইনভেস্টিং এর ক্ষেত্রে মাইনাস ফিগার ছিল বলে আমরা কি লিখলাম, আউটফ্লো। ফিনান্সিং এর ক্ষেত্রে প্লাস ফিগার থাকার জন্য আমাদের লিখতে হলো কি, ইনফ্লো। এই জায়গাটাই আমি তোমাদের ফরম্যাটেড ভিডিওতে বলেছিলাম যে এই লেখাটা অঙ্কে যখন করে দেখাবো তখন আমাদের প্লাস বেরোচ্ছে না মাইনাস বেরোচ্ছে, সেটা অনুযায়ী আমাদের এই লেখা ইনফ্লো বা আউটফ্লো এই লেখাটা কিন্তু হবে। ঠিক আছে, তাহলে আমাদের তিনটে অ্যাক্টিভিটিস পেয়ে গেছি। অপারেটিং অ্যাক্টিভিটিস 81,500,
ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে মাইনাস 1,10,000 টাকা, ফিনান্সিং অ্যাক্টিভিটিসে আমাদের প্লাস 25,000। এটার আমরা এবার কি করব, অ্যাডজাস্টমেন্ট করব। কিভাবে হবে না, এখানে আমরা তলায় দাগ দিয়ে দেবো, দাগ দিয়ে ডি বলে লিখবো। এখানে ডি হেডিং এ লেখা হবে, কি লেখা হবে, এই ফিগারটা, এই তিনটে ফিগারকে যোগ করা হবে। তিনটে ফিগারকে যোগ করলে কত হচ্ছে না 25,000 টাকা অলরেডি আমার এখানে আছে ফিনান্সিং অ্যাক্টিভিটিসে, 25,000 টাকা। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কিন্তু অলরেডি মাইনাস ফিগার আছে, তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসটা আমরা পরে নেব। আগে প্লাস ফিগার আছে অপারেটিং অ্যাক্টিভিটিসে 81,500, তাহলে সেই 81,500 টাকা আগে যোগ করে নিই। তাহলে 81,500 সাথে 25,000 যোগ করে নিলে হচ্ছে আমাদের 1,06,500। এই 1,06,500টা হচ্ছে দুটো ফিগারের যোগফল, তার সাথে কিন্তু তার থেকে 1,10,000 টাকা মাইনাস করতে হবে, যেহেতু এটা মাইনাস ফিগার আছে। তাহলে 1,06,500 থেকে মাইনাস করব আমরা 1,10,000, 1,10,000 মাইনাস করলে হচ্ছে আমাদের 3,500, 3,500 মাইনাস ফিগার। সেই মাইনাস ফিগার 3,500টা আমরা এখানে লিখবো, 3,500 মাইনাস ফিগার বলে ব্র্যাকেট করে দিলাম, মাইনাস ফিগার। ঠিক আছে, এবং এই কথাটা কি লিখবো, যেহেতু মাইনাস ফিগারে বেরোলো সেহেতু আমাদের লিখতে হবে নেট ডিক্রিজ, নেট ডিক্রিজ, নেট ডিক্রিজ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট। যেটা কিভাবে পেয়েছি, এ প্লাস বি প্লাস সি, মানে তিনটে অ্যাক্টিভিটিসকে যোগ করে আমরা এই ফিগারটা পেয়েছি, সেটা আমাদের এখানে দেখাতে হবে। এবং ডিক্রিজ এন্ড ইনক্রিজ কি হবে, যেহেতু মাইনাস ফিগার সেহেতু আমরা ডিক্রিজ লিখবো, ডিক্রিজ লিখেছি। যদি কোনো অঙ্কে এটা প্লাস ফিগার বেরোয় তাহলে আমরা এটা লিখবো নেট ইনক্রিজ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ব্যাস, একদম সিম্পল। প্লাস বেরোলে ইনক্রিজ, ইনক্রিজ, মাইনাস ফিগার থাকলে ডিক্রিজ, এই কথা লিখতে হবে। এবার এই ফিগারটার সাথে আমাদের অ্যাসেটস দিকে ক্যাশের যেটা প্রথম বছর মানে প্রিভিয়াস ইয়ার 12,500 টাকা যেটা আমাদের ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে, সেই 12,500 টাকাটা আমাদের এই ফিগারের সাথে অ্যাড করতে হবে। তাহলে কি বলে লিখতে হবে, ই বলে লিখতে হবে, ডি এর পরে ই বলে লিখতে হবে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট অ্যাজ অন 2021 বলে কত, 12,500 প্লাস ফিগার। এই 12,500 থেকে তাহলে আমাদের এই 3,500টা কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে 12,500 থেকে যদি আমি 3,500 মাইনাস করি 9,000 টাকা। এই 9,000 টাকায় দেখো তোমাদের অ্যাসেট দিকে ক্যাশে 2022 সালের বা এন্ডিং এর 9,000 টাকা ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে। এই 9,000 টাকা ক্যাশ ব্যালেন্সটাই হচ্ছে আমাদের উত্তর। ফলে এইখানে চলে আসবে 9,000 টাকা। ফলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যেটা একদম অ্যাসেটস দিকের ক্যাশ ব্যাংক ব্যালেন্সে আমাদের যে ফিগারটা সেকেন্ড ইয়ারে দেওয়া থাকবে, সেই ফিগারটাই কিন্তু আমাদের সবকিছুর শেষে এসে সেই ফিগারটাই আমাদের দাঁড়াবে। ফলে আমরা পরীক্ষার হলে বসে বুঝে যেতে পারবো, বা অঙ্ক করতে করতে আমরা বুঝে যাবো আমার অঙ্কটা ঠিকঠাক করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই 9,000 টাকাটা আমরা কি বলে লিখবো না, ই এর পরে এফ বলে এখানে লিখবো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট অ্যাজ অন 2022। ব্যাস, এই 9,000 টাকা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে টোটালটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে, তো ভিডিওটা অনেকটা বড় হলো, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রবলেমের সলিউশন দেখাতে গেলে ভিডিও একটু বড় হবে, কিছু করার নেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক। আমি খুব আরো পরীক্ষার আগে অঙ্ক তোমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্ক করে দেখাচ্ছি। আরেকটা ভার্টিক্যাল ফর্মে আমাদের ব্যালেন্স শিট দিয়ে আমাদের অঙ্ক করতে হয়, সেক্ষেত্রে কিভাবে করতে হবে, আরো কিছু অ্যাডজাস্টমেন্ট নিয়ে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্ক আমি আরো করবো। আজকের এই প্রাইমারি লেভেলের এই প্রবলেমটা যদি প্রত্যেকটা স্টেপ যদি তোমরা খুব ভালো করে বুঝতে পারো, তোমাদের অনেকটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবং আগামী দিনে যখনই আমার আইটেম আরো বাড়বে, কি হবে না হবে, সেই জায়গার অ্যাডজাস্টমেন্টগুলো ধরতে এবং বুঝতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলো না, প্রচুর লাইক দাও, প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। এবং যারা ফার্স্ট টাইম দেখলে আমার এই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে, যদি পুরোটা বুঝতে পারো, যদি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়, যদি পুরোটা ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তুহিন চ্যানেল লার্ন কমার্স আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 সমস্ত সিলেবাস আলোচনা করা হচ্ছে। ভবিষ্যতে কি আলোচনা করা হবে সেটা আমি বলে দিয়েছি। তাহলে ভবিষ্যতে কমার্সের সবকিছু এই চ্যানেল থেকে পেতে গেলে কি করতে হবে, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলো না। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্ত থাকে। আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে টপিক নিয়ে আবার তোমাদের সাথে আমার এই চ্যানেলে দেখা হবে। ফলে তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো।